ইউটিউবের সংস্কার পরিবারের ছড়াছড়ি। যারা কোনোদিন নিজে সংস্কারী নয় তারা এখন অন্য পরিবারকে সংস্কার শেখাচ্ছে। একটা পরিবারকে দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা বলে তাদের মান সম্মান নিয়ে খেলা করেছে, হাটে বাজারে বিক্রি করা হয়েছে। আজকে এসে যখন সেই পরিবারটার মুখের কালিমা তারা নিজেরা তোলার চেষ্টা করে করে তুলে ফেলেছে, ওয়াইটি লোক বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি যে পরিবারটা অত্যাচারিত ছিল তাদের গায়ে অযথা কালি লেপন করা হয়েছে। কার কথা বলছি বুঝতেই পারছো, অবশ্যই সন্দীপদের। ডিভোর্সের একতরফা ডিভোর্সের মামলায় যে রায় বেরোতে চলেছে সেই রায়টা অবশ্যই সন্দীপের পক্ষে আছে। এই জয়টা না সত্যের জয়, এই জয়টা সত্যের জয়। এই জয়টা শুধু সন্দীপের একার নয়, এই জয়টা আমাদেরও, কারণ আমরা সত্যের পক্ষে আছি। আজকে ধৈর্য ধরে সন্দীপ তার লিগাল টিম অক্লান্ত পরিশ্রম করে তাকে, এখনো রায় ঘোষণা হয়নি কিন্তু আমরা বুঝে গেছি, আকাশে মেঘ করলে বোঝা যায় ঝড় হবে নাকি বৃষ্টি হবে, আমরা বুঝে গেছি, কারণ একেবারে তো কচি বাচ্চা না আমরা। তাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? খবর কি তোমাদের? নিশ্চয়ই ভালো আছো। গুড মর্নিং তোমাদের। শনিবারটা দারুণ বার, বারের ঠাকুরের বার, তাই এই আগামীকাল এই ভিডিওটা যাবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব আসল দোষীদের তুমি নিজে হাতে শাস্তি দাও। যাই হোক, আজকে আমাদের দেখতে হচ্ছে গাবলার ঠাকুমাকে নিয়ে অনেকেই বলছে যে উনি বয়স্ক মহিলা, অথচ উনার একদম রসে টইটম্বুর, একদম কোথাকার বসিরহাটের রসগোল্লা। ঠাম্মি আমাদের দারুণ আমোদি, দারুণ রসে টইটম্বুর। পারলে, কে যেন বলেছে, পারলে ওর একবার বিয়ে দিয়ে দাও। বিয়ে দিতে হবে কিনা জানি না, তবে উনি কিন্তু বেশ জমাইটা, ভালো লাগে। বয়স্ক মানুষরা যদি, এটা আমি কিন্তু খারাপ চোখে দেখছি না, নাচ যে করেছে এটা আমি খারাপ চোখে দেখছি না, কারণ এই যে নাচ গান আনন্দ ফুর্তি ইউটিউবে কন্টেন্ট করা বয়স্ক মানুষদের একটা সময় কাটানোর একটা জায়গা। মানুষ একা হয়ে গেলে তার একাকিত্ব তাকে কুড়ে খায়, কিন্তু সেই জায়গায় যদি সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো একটা অভ্যাস নিয়ে এসে থাকে তাহলে কিন্তু তার ভেতরের একাকিত্ব নষ্ট হয়ে যায়। ঠাম্মি যেমন নাচ গান আনন্দ ফুর্তি বেড়ানো নিয়ে ব্যস্ত থাকে, তেমনি আমি আর সমাধি আমরা বেছে নিয়েছি সময় কাটানোর জায়গা হিসাবে ইউটিউব। ব্লগিং করি, সাথে সমালোচনা করি, মুখের ভাষা ঠিক রাখি, অন্যায্য কথা বলি না, সততা নিয়ে চলি, সৎ জিনিসকে সাপোর্ট করি। কিন্তু সেখানে আমাদের বলা হয় তোমরা বয়স্ক, তোমাদের এত রস কোথা দিয়ে আসে? রসে টইটুম্বু, রস ঝরিয়ে দেবো, ঘাটের মরা, দুদিন পরে মরে যাব, হরিনাম করো, এসব তোমাদের মানায় না। তাহলে টিনুর ঠাকুমার মানায়, তাই না? ওই হিন্দি গানে নাচ করা তার মানায়। যে বয়স্ক মানুষরা নাচে, ওই বেলি ড্যান্স করে, হ্যানা করে ত্যানা করে, তাদের অ্যাপ্রিসিয়েট করা যায়, কিন্তু বয়স্ক মানুষরা নিজের সম্মান বজায় রেখে সত্যের পাশে দাঁড়িয়ে সমালোচনা করতে পারে না। তাহলে তাদের মাথা ন্যাড়া করে সাদা থান পরিয়ে ঘরের মধ্যে শিকল দিয়ে তাদের রাখতে হয়। বাহ, বিচারটা দেখে তুই যেমন, একজন যেমন সন্দীপের আলমারি দেখে হাততালি দিল, আমিও তার বিচার দেখে আজকে হাততালি দিলাম। এবার বলি, সীমা গেছিল টাকিতে, গিয়ে অনেক তথ্য নিয়ে এসছে, বলছে ভিডিও টু ভিডিও হবে। আরে বস, তুমি তো গোপন তথ্যে এতদিন অনেক কিছু করে দেখিয়েছো। ভিডিও টু ভিডিও তুই করেছিস, এখন লোককে বলবি না, একদম বলবি না। ভিডিও টু ভিডিও এখনো তুই করিস না, এখনো তুই অনুমানের ওপর চলিস। এবার শোন, সীমা যে কথাগুলো বলেছে তার প্রমাণ সীমা কতটুকু দেবে আমি জানি না, তবে আমি তোকে প্রমাণ দেব। ফোকলা যে ওই বাড়িতে থাকে তার প্রমাণ আমি দেব। ওই বাড়িতে থাকা না থাকার কোনো ব্যাপার নেই তো, তাদের পরিবার মেনে নিয়েছে ফোকলাকে। তার জ্বলন্ত উদাহরণ, মেয়ে মাকে ভ্যালেন্টাইন ডেতে অফিসারে যাওয়ার জন্য সাজিয়ে দিচ্ছে, বাবা টোটো করে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য স্টেশনে পৌঁছে দেয় ফোকলার কাছে যাওয়ার জন্য, দাদা বোন যখন ফোকলার বাড়ি থেকে আসে তখন দাদা টোটো করে বাড়িতে নিয়ে আসে। এই প্রমাণ কি যথেষ্ট নয়? তার বাড়ির লোক ফোকলাকে মেনে নিয়েছে, তাহলে ফোকলার ওই বাড়িতে এসে থাকার তো কোনো অসুবিধা নেই, থাকতেই পারে, থাকবে না কেন? আর থাকছে তো বটেই। এটাই তো প্রমাণ যে তারা ফোকলাকে মেনে নিয়েছে। এবার বলি, ওই পরিবারটার নাকি খুব ক্লিন চিট দিলি তুই, ভালো পরিবার,
সেই পরিবারের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে সীমা বলেছে ওরা ড্রিঙ্ক করে। অবশ্যই আমিও বলেছি অনেক আগে ওরা ড্রিঙ্ক করে, কারণ ওরা যে কোনো অনুষ্ঠানে ড্রিঙ্ক করে, তারপরে বাড়িতে বসে মাতলামি করে, মারামারি করে, গন্ডগোল হয়। প্রত্যেকটা অকেশন, বিনা অকেশনে ওরা করে। এবার বলি, ওদের যে ক্লিনচিট দিলি, যে টিনুর ঠাকুমাকে কি নোংরামি করতে দেখা গেছে, যেই কথা বলা হলো, একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, ডিভোর্স হয়নি, সেই মেয়েটা একটা পরপুরুষের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। কার সঙ্গে নিয়ে? মা, ঠাম্মি আর ভাই বউ। আর সেই পরকীয়ার করেছে যে ছেলেটা, যাকে কমিউনিটিতে পোস্টে যাকে স্বীকৃতি দিয়েছে টিনু নিজে, সেই ছেলেটাকে নিয়ে 7 দিনের ট্যুর করতে বেরিয়েছে, হোটেলে একসঙ্গে থেকেছে। যে বাড়ির গার্জিয়ানরা এইসব নোংরা কাজে সাপোর্ট করে, সেই পরিবারটাকে নোংরা পরিবারই বলে। আশা করি তুই বুঝতে পেরেছিস, নাকি এখনো বুঝতে পারিসনি? এরপরেও যদি তুই বুঝতে না পারিস, তোকে আর আমাকে বোঝানোর কোনো দায় থাকে না, বোঝানোর কোনো দায় থাকে না। আজকে যে পরিবারের লোক মেয়েকে উশৃঙ্খল জীবন যাপনে সাহায্য করছে, সেই পরিবারটা অবশ্যই, সেই অভিভাবক উশৃঙ্খল, সেই পরিবারটা উশৃঙ্খল। আজকে ঠাম্মি থাকে দিল্লিতে, সেখানে উনি লোকের বাড়িতে রাঁধুনির কাজ করেন, তার জীবনযাত্রা আমরা জানি না, সে কার বাড়িতে থাকে, কার সঙ্গে থাকে কি না থাকে। বয়স হয়েছে, এখন অবশ্য তার কোনো নোংরা কাজ করার মতো ক্ষমতা নেই, কিন্তু তিনি যে তার আগামী বিগত জীবনে নোংরা কাজ করেছে, তার একমাত্র প্রমাণ এই নাতনিকে নোংরা কাজে সাপোর্ট করার। উনি কিছুতেই পারতেন না, উনার বয়সী একজন বয়স্ক মহিলার এই পরকীয়াকে সাপোর্ট করা উচিত নয়, করেনও না। ওই বয়সী মহিলারা পরকীয়াকে সাপোর্ট করবে না, আমরাই পারি না। হ্যাঁ, নিউ জেনারেশন এখন যারা আছে তারা সাপোর্ট করতে পারে, যে স্বামীকে ভালো না লাগলে প্যারালাল একটা সম্পর্ক রাখতে পারে। আমরা কিন্তু সেটাই বিশ্বাসী না। তোমার যদি ভালো না লাগে, তুমি ছেড়ে চলে আসো, এসে নিজের মতো থাকো, এটা আমার অবধি ঠিক আছে। কিন্তু আমার আগের জেনারেশন, আমার মা, ঠাকুমা, দিদিমায়েরা, তোমাকে বিয়ে দিয়েছি, ওখানেই থাকতে হবে, মরলে ওখানেই মরো, ফেরত আসা চলবে না। তাহলে সেই জামানার বয়স্ক মহিলাটি কি করে ডিভোর্স না হওয়া একজন যুবতী নাতিকে অন্যের পুরুষের কাছে থাকতে সাহায্য করছে, ঘুরতে ফিরতে সাহায্য করছে? তাহলে তার মানসিকতা কত ভালো, কত কি বলে ওটাকে, ভদ্র। কি করে আমরা ভাববো? আমরা তো ভাববো উনি ওই ধরনের ক্যারেক্টারের মহিলা, যার জন্য তিনি এই কাজকে সাপোর্ট করছে। ওই বয়সের বয়স্করা এখনো যারা বেঁচে আছে, তারা স্বামী থাকতে আর একটা পরপুরুষের সম্পর্ক মেনে নেবে? মানবে না। তোর মাকে জিজ্ঞেস করিস, তোর মাও মানবে না। তোর মাও তোকে বলবে তুই ওখানেই থাক, সংসার কর। আর যদিও ওই সংসার ছেড়ে তুই চলে যাস, ডিভোর্স না হলে তুই আর একটা ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করবি, তোর যদি সংস্কার থাকে, তোর বাড়ির লোকও মানবে না। আচ্ছা, এবার তোকে একটা কথা মনে করিয়ে দিই। আমি তখন অত কিছু জানতাম না। আমার চ্যানেল খোলার কিছুদিন পরে আমি তোর বাড়িতে গিয়ে আগের দিন রাতে যেতে চেয়েছিলাম। তুই বলেছিলি বাড়িটা তো আমার না, আমার শ্বশুর শাশুড়ি, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। আমি মেনে নিয়েছিলাম, অতটা বুঝতে পারিনি। কিন্তু তারপর সেদিন রাতেই দেখলাম জয়িতা তোর বাড়ি। আমি ভেবেছিলাম জয়িতাকে হয়তো তোর শ্বশুর শাশুড়ি পারমিশন দিয়েছে। তা সেদিন আমি শুনলাম যে তুই, জানলাম আর কি, তুই হুল আর মন্দিরাকে তোর বাড়িতে ডেকেছিলি। তাহলে সেই ব্যাপারটা কি শ্বশুর শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়েছিলি যে তোর বাড়িতে হুল আর মন্দিরা যাবে? তুই নেমন্তন্ন করেছিলি। নিমন্ত্রণ, আমরা সোজা সাপটা ভাষা বলি নেমন্তন্ন। তা ওদের যখন ডেকেছিলি, নিশ্চয়ই ওদের একটা ঘরেই থাকতে দিতে হতো, তাদের জন্য রান্না বান্না করতে হতো। ক্যামেরায় হয়তো তুই শুধু মন্দিরাকে দেখাতি, ওকে দেখাতি না। তাহলে পারমিশনটা কি তুই নিয়েছিলি তোর শ্বশুর শাশুড়ির কাছ থেকে? নাকি সেই সময় ওনারা বাড়ি ছিলেন না, সেই সুযোগে তুই এই কাজটা করে ফেলতিস? দিল্লিতে তুই একা গিয়েছিলি, যেতেই পারিস, তুই একজন স্বাবলম্বী মেয়ে, তোর বয়স হয়েছে, তুই চলাচলতি করতে পারলে তোর একা যাওয়ায় আমার কোনো আপত্তি ছিল না। কারণ মেয়েরা স্বাধীন হবে আর একা চলাচল করতে পারবে না, এটা আমি মানি না। আমি কিন্তু একবারও প্রশ্ন করিনি যে তুই একা গিয়েছিলি কেন, কিন্তু বলেছিলাম যে কোনো পরিবারের ট্রিটমেন্ট হতে গেলে অন্তত প্রয়োজনে, চাকরি বাকরি, কোনো বিজনেস, কোনো প্রয়োজনে যদি একা যায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একজন অসুস্থ মানুষের ট্রিটমেন্ট হতে যাবে, সেখানে একা যাওয়াটা ঠিক আমি মেনে নিতে পারিনি। আমি বলেছিলাম যে তোর বোন, তোর মা, তোর বাবা না হয়
কর্মঠ মানুষ, তোর স্বামী কর্মঠ মানুষ, তারা ছুটি পাবে না। কিন্তু তোর মা তো যেতে পারতো, তখন তোর বোন কাজে ঢোকেনি, তোর বোনও যেতে পারতো না। তুই কাকে চয়েস করেছিলি? মন্দিরাকে বলেছিলি আমি দিল্লি যাচ্ছি একা, আমার সঙ্গে চল, সঙ্গে হুলকে নিয়ে। এবং হুল কিন্তু এই কথায় তখনই বলছিল আমি ব্যাগ গোছাই, কিন্তু মন্দিরা ওই জায়গাটায় একটা বিচক্ষণতার কাজ করেছে, তোর ডাকে সাড়া দেয়নি, তোর বাড়িতেও যায়নি, আর দিল্লিতে যাওয়ারও রাজি হয়নি। সেই সময় উল্টে তোকে বলেছিল দিদি তুমি আসো, আমি যাব না, তুমি আসো। তাহলে এই যে তুই ওদের নিমন্ত্রণ করেছিলি, শ্বশুর শাশুড়ির পারমিশনটা ছিল তোর? ছিল তো? দেখ তুই যে কি মানুষ আমি হাড়ে হাড়ে জানি, হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছি তুই কতটা স্বার্থ নিয়ে চলিস। তখন যদি আমার চ্যানেলটা তোর থেকে বড় হতো, তুই একদিন কেন, তুই 4 দিন আমাকে রাখলেও তোর অসুবিধা হতো না। অথচ অথচ আমি তো থাকবোই না, কারণ আমারও তো অসুবিধা ছিল না, শীতের দিন ছোটবেলা, তাই বলেছিলাম। অথচ দেখ মৌমিতা বসাক নোংরা, জানিস তুই, ঠিক সেম কারণে তোর চ্যানেলের স্বার্থে তুই মৌমিতা বসাককে নেমন্তন্ন করেছিলি, এবং তুই নাকি তাকে ট্রেনে থেকে নামিয়ে নিয়ে আসতে যাবি, তার জন্য বাজার করেছিলি। লকডাউনের সময় তোদের সময় খারাপ, তারপরেও তুই বাজার করেছিলি, সেই বাজারটা তো নষ্ট হয়েছে বলে তুই মৌমিতা বসাককে যতদিন পেরেছিস দুপাদি চটকেছিস। সে কিন্তু তোকে আগে বলতে আসেনি, তাকে তুই নিমন্ত্রণ দিয়েছিলি এবং সে বলেছিল তোকে দুর্গাবরণ করতে দিতে হবে তাকে, তুই সেটাতেও রাজি হয়েছিলি। তাহলে দেখ যখন সে তোর বাড়ি আসলো না, সে হয়ে গেল নোংরা। অথচ তুই জানতিস কিন্তু ওর কি লাইফের স্টাইল, তুই জানতিস ওর জীবনযাত্রা, তুই সম্পূর্ণ নখদর্পণে তুই জানতিস ও হোটেলে যায়, ও মানে শরীরের কিছুটা অংশ দেখায়, তুই জানতিস। তারপরেও তাকে ডেকেছিলি তোর চ্যানেলের স্বার্থে। বুঝতে পারলি তুই স্বার্থ ছাড়া কিছু চলিস না। যখনই মৌমিতা বসাক আসলো না তোর বাড়ি, অমনি তুই তার পিন্ডি চটকাতে শুরু করলি। তেমনি করে মন্দিরা যখন নোংরামি করেছে তখন তাকে সাপোর্ট করেছিস। আর যখন সে তোকে তোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, কারণ সে সংসারটা করতে চায়, আর তার স্বামীর একটাই কথা ছিল আমার সংসার করতে হলে তুমি দুটো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তার নিজের স্বার্থে, সংসারের স্বার্থে, তার জীবনের স্বার্থে সে সেটা মেনে নিয়েছিল, সংসার করছে। তুই যদি তাকে ভালোবাসতিস তাহলে তোরও বোঝা উচিত ছিল দেখ মেয়েটা তো সংসার করছে, সংসার করছে। আর সোমনাথ তোর বিপক্ষে বলেছিল, বলবেই তো, কারণ তুই সোমনাথকে ছাড়িসনি। মন্দিরা তো তোর বিপক্ষে বলেনি তখন, তুই সোমনাথকে বলতিস না। তুই মন্দিরার নোংরা নোংরা কথা, আরো পুরনো কথা তুই রিভিল করলি। কেমন ভালোবাসা ছিল তোর, তোর ভালোবাসা আর আমাদের গৃহস্থের মুরগি পোষা এক। ছোটবেলায় মুরগি কিনে এনে বেশ ইষ্টপুষ্ট হবে, কেটে কুটে খেয়ে রান্না করে বেশ হাড় গোড় চিবিয়ে ফেলে দেবো, এই ধরনের মানুষ তুই। তুই সংস্কার শেখাচ্ছিস, কি সংস্কার শেখাচ্ছিস? সন্দীপ নাকি বাড়ির বাইরে যখন যাচ্ছে তখন বিছানা, বাসি বিছানা তুলে যায়নি। তুই বলছিস বাড়ির কেউ বাইরে বেরোলে বিছানা তোলা, তারপরে দুয়ারে জল দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসিঘর ঝাড় দেওয়া, এগুলো করে তারপরে বেরোতে হয়। বাহ, এত কিছু শিখলি কোথা দিয়ে? অথচ ও ঠাকুর জাগানো, এখন তো তোর সিংহাসন হয়েছে, ঠাকুর জাগাস। আগে তো বাসি কাপড়টাও তুই ছাড়তিস না। তোকে বললে বলতো বাসি কাপড়ে কি আছে, পটি করা কাপড়ে কি আছে, অসুবিধা কোথায়? আমি বাসি কাপড় ছাড়বো না, আমি ছাড়ি না। এখনো ছাড়িস কিনা জানি না। অথচ লোককে জ্ঞান দিয়ে দিলি সে একটা পুরুষ মানুষ। পুরুষ মানুষ বেরোনোর আগে বাসি উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল দিলেই হয়ে যায়। ঘর ঘর পুরোটাও যদি ঝাড় দিতে না পারে, দুয়ারটা ঝাড় দিয়ে জল দিলে হয়ে যায়, যেটা আমরা করি। সমস্ত ঘরের বিছানা তুলে তারপরে যদি এমার্জেন্সি কেউ বেরোয় তাকে বের করা যায় না, বের করা যায় না। তুই একটা পুরুষ মানুষকে সংস্কার শেখাচ্ছিস, যেখানে তুই নিজে সংস্কারী নয়। তোর লজ্জা করলো না সন্দীপকে এই কথাটা বলতে, যে বাসি বিছানা তুলে বা ঘর থেকে বেরোবে? ছি 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 ছি, তুই নিজে কোনোদিন সংস্কারী ছিলি? গুরুজনদের পায়ে আবির দিয়ে দোল শুরু করতে হয়, করেছিলিস? এটাকে বলে সংস্কার। মাকে খামাচু বলে গাল দেওয়া যায় না, এটাকে বলে সংস্কার। তোর স্বার্থের কাছে যে আসবে তাকে তুই এরকম করে সরিয়ে দিবি, সেটা তোর বাবা মাই হোক আর যাই হোক। তুই সংস্কার শিখাচ্ছিস, আমার না বিশাল হাসি পাচ্ছে। এবার সন্দীপকে আলমারি দিয়েছে, সে তো আগেই বলে দিয়েছিল খাট, আলমারি, গদ্দা সমস্ত কিছু আমি দেব, সেটা সীমাও বলে দিয়েছিল। তাহলে তুই আবার নতুন করে কেন 1 কোটি টাকা চাইছিস? তোর মনের অন্তরের আজকে আশা তুই জানিয়ে দিলি। 3টে ঘরযুক্ত একটা ফ্ল্যাট দরকার তোর, সেটাও জানিয়ে দিলি। সে ব্যঙ্গ করে জানাস আর যে করেই জানাস। কি ভাবছিস তোকে কেউ গিফট করবে? কেউ করবে না রে।
কেউ করবে না, কারণ মানুষ তোকে চিনে গেছে, তোর সততা, তোর শিক্ষার কোনো দাম নেই তোর মধ্যে। আচ্ছা, এবার মনে পড়ে গেল, শিক্ষা শিক্ষা বলতে গিয়ে মনে পড়ে গেল, এই এলএলবিতে ভর্তি হয়েছিস, মানে ওকালতিতে ভর্তি হয়েছিস, তাহলে টিনু এত তাড়াহুড়ো কেন করছে? তুই পাশ করে এলেই তারপরে তো তোর ওকালতিটা, মানে ওর উকিল তুই হয়ে যাবি, তাই না? বিনা পয়সায় তোর কেস লড়ে দেবে। এই টিনু, ও টিনু, টিনু, অপেক্ষা কর, অপেক্ষা কর, তোর দিদি ভর্তি হব বলেই হয়ে গেছে, 6 মাসের কোর্স হয়ে গেছে। তারপরে আর কয়েকদিন পরে বলবে আমি পরীক্ষা টরীক্ষা দিয়েছি, পাস টাস করে সার্টিফিকেট হাতে এসে গেছে। ওরকম সার্টিফিকেট অনেক পাওয়া যায়, এখনকার জামানায় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আসল না নকল সেটার পরীক্ষা করে দেখতে হবে। তা তুই অপেক্ষা কর, তোর দিদি উকিল হচ্ছে, তোর কিসের উকিলের পয়সা লাগবে? কিসের উকিলের পয়সা লাগবে? ও ওকালতি করতে বসিরহাট কোর্টেই যাবে, তো কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আজকে তুই এমএ বিএড পাশ করে একটা টিউশনি করতে পারিস না, আজ অব্দি একটা প্রাইভেট ফার্মের চাকরি জোগাড় করতে পারিসনি, তুই এখন ওকালতি পড়ার ইচ্ছা হয়েছে তোর, তো ভর্তি হয়ে যা। তুই যদি ওকালতি পাশ করে আসতে পারিস লাভ তো, তখন সবাইকে বলবে কেস কর কেস কর কেস কর, আমি নিজেই লড়ে যাব, আমার আর উকিলের পয়সা দিতে হবে না, তাই তো? চলো আজকে একটু আমাদের টিনুর মানে টিনু রানী হয়ে যায়, আমার ভিউয়ার্সরা এটা পছন্দ করে না, আমরা একটু টিনু রানীর কমেন্ট বক্স ঘুরে আসি। চলো, এখানে একজন লিখেছেন, আমি তোমার পাশে ছিলাম, তোমার উপর অত্যাচারের কথা শুনে, তোমার ভিডিও দেখে, আর তুমি দেখিয়েও ছিলে ছেলের জন্য আইনি ব্যবস্থা নিচ্ছ। ছেলের জন্য আইনি ব্যবস্থা ও তোমাদের মতো ভিউয়ার্সদের মুখ বন্ধ করার জন্য নিয়েছিল। অ্যাকচুয়ালি ও কোনোদিন চায়নি যে ওর ওই সন্তান তার জীবনে আসুক, এটা কোনোদিনই চায়নি। লোকে বলে না যে শাশুড়ি মাঝখানে সয়ে, যার জন্য সন্তান আসেনি। সন্দীপের মাকে যখন ব্যাঙ্গালোরে নিয়ে গেছে তখন নাকি সন্তান এসেছে। অ্যাকচুয়ালি ও কোনোদিন নিজের থেকে চায়নি যে কৃষাণু আসুক, হঠাৎ করে এসে গেছে, কারণ ওর এই সম্পর্কটা বহুদিনের, দীর্ঘদিনের। তোমরা একটু চিন্তা করো তো, যদি সত্যি চাইতো ছেলেকে মন থেকে, তাহলে 2.5 বছরের ছেলেকে ফেলে ও পরকীয়া করতে বেরিয়ে যেতে পারতো না, ও গেলেও সন্তানকে নিয়েই যেত। তাহলে প্রথম থেকেই চেয়েছিল সন্তান, কৃষাণুকে প্রথম থেকে চায়নি। তোমাদের কি বোঝো তোমরা আমি জানি না, কিন্তু এখন যা দেখছি তাতে বিশ্বাস ভেঙে যাচ্ছে, আরো ভাঙবে, আরো ভাঙবে। ওর প্রতিটা কথা মিথ্যা কথা, ওর প্রতিটা কথা মিথ্যা কথা। ওর শাশুড়ির বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে, ওর স্বামীর বিরুদ্ধে যেসব কথাগুলো বলেছে প্রত্যেকটা মিথ্যে কথা, কারণ ও নিজেও জানে সেটা। শুধু শ্বশুর বাড়ি ওকে অত্যাচার করেছে এটা প্রমাণ করার জন্য এইসব কথাও দালালকে দিয়ে মিথ্যে বলেছিল। কিন্তু এখন যা দেখছি তাতে বিশ্বাস ভেঙে গেছে। জানি না দ্বিতীয়বার আরো বড় ভুল করলে কিনা। ছেলেকে নিজের কাছে না আনলে আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না। আমাদের ঠকালে না তো, তোমাদের ঠকিয়েছে শুধু। ও সবাইকে ঠকিয়েছে, নিজের জন্য স্বামীকে ঠকিয়েছে, ও নিজের সন্তানকে ঠকিয়েছে। শ্বশুর বাড়ির কথা ছেড়ে দিলাম, তাহলে যে নিজের স্বামী সন্তানকে ঠকাতে পারে সে ভিউয়ার্সরা, তোমাদের ঠকাবে তো চুটকিতে। তোমার করা ভিডিও দেখেই তোমার পাশে ছিলাম, খুব খারাপ লাগছে, আরো খারাপ লাগবে, আরো খারাপ লাগবে। কার? টিনুর খারাপ দিন আসবে, দেখে নিও। ওই ফোকলা একটা ভদ্র ছেলে নয়। সন্দীপের মতো ছেলেকে ও ছেড়ে চলে এসেছে। ফোকলার সঙ্গে সংসার করতে পারবে? আর ফোকলাকে ও চাইলেও ছাড়তে পারবে না, কারণ ফোকলা হচ্ছে ক্রিমিনাল প্রকৃতির ছেলে। ও কতটা ধুরন্ধর, কতটা নোংরা, কতটা হিংস্র সেটা ওর হাত দেখলেই বোঝা যায়। ও মেয়েদের কিভাবে টোপ ফেলে তুলতে পারে সেটা প্রমাণ আমরা পেয়েছি অনেকবার। আজকে বৌদিবাজ, বউচোর, কবিতা চোর, খিস্তিবাজ একটা ছেলেকে বেছে নিয়েছে সন্দীপের মতো একটা ভদ্র ছেলেকে ফেলে দিয়ে। ওর জীবনের করুণ পরিণতি এই ইউটিউবে থাকলে আরো যদি ভিডিও করে আমরা দেখতে পাবো। আজকে হঠাৎ এসে বলছে মিউচুয়াল ডিভোর্স করব। মিউচুয়াল ডিভোর্সের রাস্তা তুমি রেখেছো টিনু? রাখোনি তো। প্রথমবারই তোমার বলা উচিত ছিল আমি তোমার সংসার করব না, আমি একজনকে ভালোবাসি। কোনো কথা হতো না, দুজনে বসে আলোচনা করে মিউচুয়াল ডিভোর্স নিয়ে চলে আসতে পারতে। না, তাকে 498 কেচে ঝুলিয়ে
তার বিরুদ্ধে অনেক নোংরা নোংরা কথা বলে অনেক এলিগেশন আনলে, তাকে আসামি তৈরি করে দিলে, আজকে এসে তুমি বলছো মিউচুয়ালের কথা। জানি না সন্দীপ কি করবে। এত সহজে তোমাকে মুক্তি দেওয়া উচিত নয়। আর মুক্তি কেন চাইছো এত তাড়াতাড়ি? কারণ তুমি ফেঁসে গেছো। তোমাকে এখন ক্যামেরার সামনে তাকে দেখাতে হবে, কারণ যা কিছু ঘটেছে সেটা তোমার ক্ষেত্রে ঠিক হয়নি। ফোকলা খুব তাড়া দিচ্ছে, তাই না? কেন তাড়া দিচ্ছে? কিসের কারণে? তোমাকে বাপের বাড়ি রাখতে চাইছে না, কারণ সে তো তোমাকে সন্দেহ করবে সারা জীবন। কেন জানো তো? তুমি সন্দীপকে ছেড়ে গেছো, ফোকলাকে ধরেছো। ফোকলা কিন্তু সারা জীবন তোমাকে সন্দেহ করবে যে ফোকলার থেকে ভালো পেলে তুমি তা ফোকলার মুখে লাথি মেরে বেরিয়ে যাবে। আর সেটা কিন্তু আমরা দেখবো। ওই ফোকলার সঙ্গে তুমি সারা জীবন থাকতে পারো না, কারণ সন্দীপের মতো একটা ছেলেকে তুমি মুখে লাথি মেরে বেরিয়ে গেছো। ফোকলার কাছ থেকে অত সহজে বেরিয়ে আসতে পারবে না। সে তোমাকে না কি করে আটকাতে হবে সে রাস্তা সে করে রেখেছে। সন্দীপের মতো বোকা নয় সে। সন্দীপ তো বোকা, তোমাকে ভালোবেসেছিল, তোমার উপর ভরসা করেছিল। কিন্তু ফোকলা কিন্তু অত বোকা নয়। তুমি যদি তার কাছ থেকে বেরোতে চাও, তোমাকে বাঁচতে দেবে না। আর সেদিন তোমার ফিলিংস আসবে তুমি কত বড় ভুল করেছো, তুমি কত বড় ভুল লোককে চয়েস করেছো। তুমি হীরা ফেলে কাচকে তুলে নিয়েছো। সেই কাচের আঘাতে না তুমি ক্ষত বিক্ষত হয়ে যাবে। আর সেদিন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, ঈশ্বর আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না। সেদিন তোমার বাবা মাও তোমাকে বাঁচাতে পারবে না। ফোকলার হাত থেকে আজকে না সন্দীপের ওই ভয়েস কল রিভিলের ওই কথাটা বড় মনে হচ্ছে। তুই বুঝতে পারছিস না তুই কার পাল্লায় পড়েছিস? তোকে শেষ করে দেবে, তোকে বাঁচতে দেবে না। সন্দীপের ওই কথাটা না মুখ দিয়ে ভগবান বলিয়েছে, আর সেটাই তোর জীবনে প্রতিফলিত হবে, তুই দেখতে পাবি। অত সহজে তোর মুক্তি নাই। কোর্টে যাচ্ছিস আর বলছিস আমি মুক্তি চাই, মুক্তি। তুই তো কাউকে মুক্তি দিয়ে আসিসনি। তুই তো কাউকে মুক্তি দিয়ে আসিসনি। তুই তো শাশুড়িকে পরকিয়া করেছিস। শাশুড়িকে তোর দালাল রেখে তাকে পরকিয়া করেছিস, তাকে চরিত্রহীন বানিয়েছিস। শ্বশুরকে বানর, হনুমান, পাহারালা, কুত্তা, অনেক রকম কিছু বানিয়েছিস। সন্দীপকে তো কি বানিয়েছিস তার কোনো চিন্তা নেই। ওকে চুল্লুখোর বলে প্রতিদিন বলা হতো, 10 টাকার চুল্লুখোর। সন্দীপ নাকি তোকে শারীরিক মানসিক কোনো সুখ দিতে পারেনি। তাহলে এখন সুখটা পাচ্ছিস তো, যার জন্য মুক্তি চাইছিস। মুক্তি চাইলেই মুক্তি পাওয়া যায় না। পাওয়া যায় না, সবকিছু হাতের মুঠোয় নয়। তোমার ইচ্ছায় সবকিছু হবে না, আরো সবার ইচ্ছার প্রয়োজন আছে। আর সন্দীপ যদি বুদ্ধিমান হয়, এখন অন্তত ঘা খেয়ে যেটা শিখেছে, অত সহজে আগে সে নিজেকে মুক্ত করবে, তারপরে তোকে মুক্তি দেবে। সেই অপেক্ষায় থাক, কতদিনে সেটা হয়। তা চলো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও দেখে তোমাদের মতামত অবশ্যই আমি আশা করবো আমার কমেন্ট বক্সে। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।